এই ভিডিওতে আমরা খুবই শর্টকাটে এবং খুব ইজি করে আমরা এইটার অ্যান্সারটা ট্রাই করব, দ্য রিলেশনশিপ বিটুইন জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি স্টাডিজ। আমরা দেখেছি আমাদের মডেল টেস্টগুলোতে অলমোস্ট সবগুলো এক্সামেই আসলে এই কোশ্চেনটা ছিল। এটা নিয়ে আমাদের বইতে একটা প্যারা দেওয়া আছে। প্যারাটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক ইজি। আমি আরও ইজি করে বলার চেষ্টা করব, কারণ নাইট বিফোর এক্সাম যত ইজি করে বলা যায়। প্রথমে আপনি খেয়াল করেন, জেনেটিক্স এবং হেরিডিটি স্টাডিজের মধ্যে একটা রিলেশনশিপ ওরা বলছে। আগে আপনি আমাকে বলার চেষ্টা করেন জেনেটিক্স শব্দটা মানে আসলে কি। আমরা এটা জানি, আমরা এর আগেই পড়ে আসছি, নলেজ বেসড যে কোশ্চেনগুলো সলভ করিয়েছিলাম সেখানে বলেছিলাম জেনেটিক্স শব্দটার মানে হচ্ছে দ্য স্টাডি অফ জিন। তার মানে বায়োলজি বা সায়েন্সের যে ব্রাঞ্চটাতে আমরা জিনকে নিয়ে জানতে পারবো। কি জানবো? জিনের স্ট্রাকচার কেমন, জিনের ফাংশন কেমন, জিন কেমন করে রেগুলেশন হয়, কেমন করে এক্সপ্রেসড হয়, কেমন করে ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন, ফ্রম জেনারেশন টু জেনারেশন জিন্সগুলো ট্রান্সমিটেড হয়, পাস ডাউন হচ্ছে। সো আমরা যেখানে আসলে লং স্টোরি শর্ট জিনের সব কিছু নিয়ে জানতে পারবো তাকেই বলা হচ্ছে জেনেটিক্স। একটু বানানটা ভুল হয়েছে স্যার, জেনেটিক্স হবে, আমি ঠিক করে দিচ্ছি। এখন তোমাকে যেটা মনে রাখতে হবে, তার মানে জেনেটিক্সে আসলে আমরা জিনের সব কিছু নিয়ে জানতে পারি। আমরা একটু যদি ইজি করে বলি তাহলে জেনেটিক্স হচ্ছে সেই ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে আসলে আমরা জিনের সব কিছু নিয়ে জানতে পারি। সো এর মধ্যে থেকে এই যে জিনের ট্রান্সমিশন হওয়ার ব্যাপারটা, ফাদার থেকে মাদার থেকে তাদের বাচ্চার বডিতে জিন বা ক্যারেক্টার যে ট্রান্সমিশন হয়, পাস ডাউন হচ্ছে, এটাও তাহলে পার্ট অফ জেনেটিক্স। তাহলে স্যার এই যে জিনস আর ট্রান্সমিটেড, তাহলে যে প্রসেসটা দিয়ে জিনগুলো ট্রান্সমিটেড হয় বা ট্রান্সফার হয় ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং, ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন, ওই প্রসেসটাকে, ওই মেথডটাকে না বলা হচ্ছে হেরিডিটি। তাহলে হেরিডিটি আসলে আ পার্ট অফ আ ব্রাঞ্চ অফ জেনেটিক্স। সো জেনেটিক্স নিয়ে পড়ার সময় জেনেটিক্সের আন্ডারে আমরা জিনের অনেক কিছুই পড়ি, অনেক প্রিন্সিপালস পড়ি, তার মধ্যে থেকে একটা প্রিন্সিপাল হচ্ছে হেরিডিটি। তার মানে হেরিডিটি আমরা নিয়ে জানতে পারবো যদি আমরা জেনেটিক্স নিয়ে পড়ালেখা করি। এটাই আসলে মেইন রিলেশনশিপটা। সো আমরা জেনেটিক্স নিয়ে না জানলে আসলে আমরা হেরিডিটি কি এটা বুঝবো না, এটা নিয়ে আমরা জানতে পারবো না। জেনেটিক্স না পড়ে জেনেটিক্স এর আন্ডারেই আসলে আমাদেরকে হেরিডিটি নিয়ে জানতে হয় বা বুঝতে হয় বা পড়তে হয়। দ্যাটস ইট। দেখো আমি নিচে লিখে রাখছি, সো হেরিডিটি ইজ স্টাডিড ইন দ্য ফিল্ড অফ জেনেটিক্স। সো মনে করো কোনো একটা মেয়ে আমাকে বলতেছে, ভাই আমি ফিজিক্স নিয়ে, পিওর ফিজিক্স নিয়ে পড়তেছি বা অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়তেছি। ওই মেয়ে নিশ্চয়ই আমাকে বলবে না যে আমার পড়ার ব্যাপারটা হচ্ছে ট্রান্সমিশন অফ জিন। বরঞ্চ কেউ যদি আমাকে বলে ভাই আমি জেনেটিক্স নিয়ে পড়তেছি, তাহলেই আমি না ধরে নিব তাহলে ও জেনেটিক্স নিয়ে পড়তেছে, তাহলে ওর ফিল্ড ওর পড়ালেখার ফিল্ডটা হচ্ছে, এরিয়াটা হচ্ছে জেনেটিক্স। সো নিশ্চয়ই এই মেয়েটা জানতে পারবে কেমন করে জিনগুলো ট্রান্সমিটেড হচ্ছে ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার জেনারেশন। সো যখনই তুমি আমাকে বলতেছো আমি জেনেটিক্স নিয়ে পড়ালেখা করতেছি, তাহলে আমি ধরেই নিচ্ছি তুমি তো হেরিডিটি নিয়ে জানবাই, কারণ হেরিডিটি হচ্ছে পড়ানোই হচ্ছে, এর টপিকটাই হলো আন্ডার দ্য ফিল্ড অফ জেনেটিক্স। এখন এরপরে বইতে আসলে কী কী বলার চেষ্টা করেছে এই হেরিডিটি নিয়ে বা এই সমস্ত জেনেটিক্স নিয়ে? তো বলা হচ্ছে আমাদের মেন্ডেল ভদ্রলোক গ্রেগর জোহান মেন্ডেল, উনি যে হাইব্রিডাইজেশন করেছিলেন। হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? হাইব্রিড তৈরি প্রসেসকে বলা হয় হচ্ছে হাইব্রিডাইজেশন। অপোজিট ক্যারেক্টারগুলোকে একসাথে করে কম্বাইন করে, বাবা টল মা শর্ট, ব্যাস তাহলে আমরা বানাবো, বাচ্চাগুলো হয়ে যাবে হচ্ছে হাইব্রিড, কারণ বাবা মার থেকে অপোজিট ক্যারেক্টার চলে আসতেছে। সো ভদ্রলোক মেন্ডেল উনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে এই যে হাইব্রিডাইজেশন হচ্ছে, তাহলে বাবা মার কাছ থেকে নিশ্চয়ই কিছু একটা আসতেছে। এজন্যই না বাচ্চা বোধ ক্যারেক্টার পাচ্ছে, লাস্টে একটা ক্যারেক্টার ডমিনেন্ট হচ্ছে। এই যে কি আসতেছে আসলে,
কি পাস ডাউন হচ্ছে। এখন আমরা আসলে ওই সময়টা নিয়ে কথাবার্তা বলতেছি যেই সময়টায় আসলে জিন এটা ডিসকভারি হয় নাই। জিন কি, মানুষ ক্রোমোজোম কি, মানুষ জানতোই না। সো মেন্ডেলের পক্ষে আসলে হুট করে জিন ক্রোমোজোম এই জিনিসগুলো দিয়ে বলা সম্ভব ছিল না। উনি একটা আইডিয়া করেছিলেন, এভাবে করে আমরা যদি বলতে পারি দেয়ার ইজ সামথিং, নিশ্চয়ই আমাদের হিউম্যান বডিতে কিছু একটা আছে যেটাই আসলে এই যে হেরেডিটি হুইচ ইজ এই যে ক্যারেক্টার যে ইনহেরিট করার ব্যাপারটা এই সময় আসলে বাবা মার থেকে বাচ্চার বডিতে ট্রান্সমিট হয় কিছু একটা। সো এই কিছু একটাকে উনি বলেছিলেন একটা ইউনিট অর ফ্যাক্টর। মনে রাখতে হবে উনি কিন্তু জিন তখন তো আবিষ্কারই হয় নাই, ডিসকভারি হয় নাই। উনি বলেছিলেন এটা একটা ইউনিট অফ হেরিডিটি, এইটা আসলে একটা ফ্যাক্টর যাকে আমরা বর্তমান মডার্ন সায়েন্সে বলি জিন বা ক্রোমোজোম। সো উনি তো সব জানতো না। এখন মেন্ডেল পাশে আসি, উনি বলেছিলেন যে এই জিনিসগুলো আসলে এই যে ক্যারেক্টারগুলো আমরা এখন কি পড়েছি ম্যাথ করার সময়, টল হওয়ার জন্য রেসপন্সিবল ক্যারেক্টার। তাহলে উনি এটাই বলছিলেন এই যে ক্যারেক্টারগুলো যেগুলো বাবা মার থেকে বাচ্চার বডিতে আসতেছে, এই ক্যারেক্টারগুলো আসলে এক্সপ্রেস হচ্ছে কি দিয়ে, ওদের জন্য রেসপন্সিবল কে, ক্যারেক্টারগুলো বাবা মার থেকে বাচ্চার বডিতে আসতেছে কেমন করে, এর জন্য আসলে রেসপন্সিবল কে, কারা আসলে ট্রান্সমিট হচ্ছে। সো এই জন্য উনি বলেছিলেন ইচ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অর্গানিজম ইজ কন্ট্রোল বাই আ ইউনিট, যাকে আমরা এখন বলি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল একটা জিন। সো উনি বলছিলেন একটা ক্যারেক্টারের জন্য কন্ট্রোল হয়, রেসপন্সিবল থাকে একটা ইউনিট, যাকেই আমরা এখন মডার্ন সায়েন্সে জানি বলে বলি হচ্ছে ক্যারেক্টার কন্ট্রোল হয় কি দিয়ে বা রেসপন্সিবল কি দিয়ে, জিন দিয়ে। এখন মেন্ডেল ভদ্রলোক তার ওই যে লিমিটেশন থেকে কিছু জিনিস বুঝতে পারছিলেন, আবার কিছু বুঝতেও পারেন নাই, স্বাভাবিক। তাহলে উনি যা যা বুঝতে পারছিলেন, উনি বুঝতে পারছিলেন যে হি আন্ডারস্টুড, আর কিছু জিনিস বুঝতে পারেন নাই, হি ওয়াজ আনওয়্যার। সো আমি দুইটা সেপারেট প্যারা করে উনি আসলে কি বলতে পেরেছিলেন আর কি বলতে পারেন নাই, আমি এটাকে আলাদা করে বলার চেষ্টা করেছি। তাহলে এই যে উনি একটা কনসেপ্ট দিলেন যে আমাদের ক্যারেক্টারগুলো রেসপন্সিবলকে, ক্যারেক্টারগুলো আসলে বাবা মার থেকে বাচ্চার বডিতে যাচ্ছে, এই জন্য আসলে কে আছে বডিতে, আসলে কি এমন পাওয়া যায়, উনি এই ইউনিট বা ফ্যাক্টর এর কনসেপ্ট নিয়ে আসলেন। বা ঝামেলা হলো হি ওয়াজ আনওয়্যার অফ হোয়াট অ্যাকচুয়ালি দিস ইউনিট ওয়াজ। উনি আসলে জানতো না এটা আসলে কি। আমরা এখন জানি এটা কি, এটা আমাদের নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায় কি, ক্রোমোজোম, ক্রোমোজোমে পাওয়া যায় ডিএনএ, আর ডিএনএর একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট বা পার্টের নাম জিন। আমরা এখন জানি এটা আসলে কি, এটা আসলে ওই জিনটা যেটা পার্ট অফ ডিএনএ। হ্যাঁ, বাট উনি তো আসলে জানতো না, উনি ধরে নিছিল যে কিছু একটা আছে। সো উনি বলেছিলেন একটা ইউনিট, একটা ফ্যাক্টর, কিছু একটা আছে, বাট উনি পার্টিকুলারলি এক্স্যাক্টলি জানতো না সেটা কোথায় আছে, দেখতে কেমন, আমরা এখন জানি। সো এটাই বলা হচ্ছে হি হ্যাড নো ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইটস লোকেশন। আমরা যখন লোকেশনটা চট করে বলে ফেললাম, কই আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, সেখানে ডিএনএ, আর ডিএনএর একটা পার্ট, ব্যাস শেষ। ইভেন আমরা এটাও বলি লোকাস, ক্রোমোজোমের একটা যে স্পেসিফিক প্লেসে স্পেসিফিক ক্রোমোজোম পাওয়া যায়, ওই স্পেসিফিক প্লেসকে বলা হয় লোকাস। সো লোকেশন আমরা এখন ভালো মতোই বুঝি, উনি কিন্তু এটা ওনার বোঝার উপায় ছিল না। বাট উনি তো একটা কনসেপ্ট বিল্ড আপ করছে একবারে টোটালি ডার্ক এ থেকে না, উনি হয়তো কিছু জিনিস জানতো না, বাট কিছু জিনিস উনি একটা হাইপোথিসিস, একটা থিওরি বানায় ফেলছিলেন। উনি যেটা যেটা বুঝতে পারছিলেন, উনি বলেছিলেন যে এরা আসলে এই যে ইউনিট যাকে বলতেছি, বাট যেগুলো অ্যাকচুয়ালি জিন, ওরা পেয়ারে পেয়ারে থাকে। আমরা এখন কিন্তু তাই জানি, বলেন আমরা জানি না, বলেন এই যে আমরা যদি ম্যাথে খেয়াল করি, বলেন কেমন করে আছে, বাবার বডিতে দুইটা জিন কি পেয়ারে আছে, মার বডিতে পেয়ারে আছে, হোমোজাইগাস হলেও কি দুইটা জিন একসঙ্গে, হেটেরোজাইগাস হলেও কি একসাথে। উনি এটা বলতে পারছিলেন যে এরা আসলে পেয়ারে পেয়ারে থাকে। He also gave the idea that this unit মানে জিনগুলো breaks into pair, its pair, তারা পেয়ার ভেঙে ফেলে and become separate হয়ে যায় from each other during the formation of gametes। আমরা এখন এটা খুব ভালো মতোই জানি। উনি এটাও বলতে পারছিলেন যদিও নর্মালি পেয়ারে থাকে, বাট গ্যামেট বাড়ানোর সময় বলেন কি হয়ে গেল স্যার, ওরা পেয়ার ভেঙে ফেললো এবং প্রত্যেকটা ইচ এন্টার্স ইনটু আ গ্যামেট, একজন আরেকজন থেকে সেপারেট হয়ে গেল, সেপারেট হয়ে সবাই
যে যার মতো গ্যামেটে এন্টার করে ফেললো। তো এটাই উনি বলেছিলেন। উনি লাস্টে এটাও বলেছিলেন, এটাও ধরে নিতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে এই যে সেপারেশন হওয়ার কারণে এবং ডিফারেন্ট গ্যামেটের যাওয়ার কারণে ওদের নাম্বার কিন্তু রিডিউস করে। বলেন স্যার, আবার খেয়াল করেন, ডাই মানে কি 2, নর্মালি কি ছিল, পেয়ার মানে কি 2টা না? সো নর্মালি কেমন ছিল, ডিপ্লয়েড, আর 2কে হাফ করে ফেললে কি হয়, 1। সো এখন বলেন 2টা করে আর আছে, 1টা হয়ে গেছে। সো এই জন্য নামটা কি আসছে, হ্যাফপ্লয়েড। সো এই নাম্বার কি হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল, রিডিউস করলো, হাফ হয়ে গেল। সো আমরা এটাই বললাম, গ্যামেট তৈরির সময় যেহেতু ওরা পেয়ার ভেঙে ফেলে, দেখো তাই লেখা হয়েছে, সো ইচ ইউনিট বিকাম হাফ। এই তো, যারা এর আগে যে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি একসঙ্গে ছিল, ডিপ্লয়েড অবস্থায় ছিল, তারা গ্যামেট বাড়ানোর সময় ওদের পেয়ার ভেঙে ফেলার কারণে, সেপারেট হয়ে যাওয়ার কারণে ওরা এখন কি হয়ে গেল, হাফ, হুইচ ইজ হ্যাপ্লয়েড হয়ে গেল। সো এটা উনি বলতে পারছিলেন। সো এখন এরপরে অনেক পরে গিয়ে উনার এই কথাগুলো যখন এরপরে সায়েন্স অনেক আগাচ্ছে, অলরেডি মানুষ ক্রোমোজোমের কনসেপ্টটা জানে, জিন কি মানুষ বুঝে গেছে, ওই সময় বেশ পরে গিয়ে উনার এই হাইপোথিসিসটা, উনার এই লটা আবার ডিসকভার হচ্ছে। মানুষ আবার নতুন করে এটা ডিসকভার করেছিলেন। ডিসকভার করে বুঝতে পারলেন ওই ভদ্রলোক যেটা উনি ইউনিট বা ফ্যাক্টর বলে গেছিলেন, তখন তারা রিয়েলাইজ করতে পারে, কারণ এর আগে তো পারে নাই। কারণ আমার সামনে যদি এমন কিছু বলা হয় যে কনসেপ্টই আমি জানি না, তাহলে আমি তো মানে মনে করবো ওই পাগলের প্রলাপ বকতেছে। সো ওরাও তাই ভাবছিল, উনি কি বলে না বলে কিছুই তো বুঝি না। বা যখন এই কনসেপ্টগুলো আবার রিডিসকভার হলো, অলরেডি মানুষ ক্রোমোজোম কি, জিন কি বুঝে গেছে, তখন তারা বুঝতে পারলো মেন্ডেল ওয়াজ কারেক্ট। তিনি যাকে ফ্যাক্টর বলেছিলেন, ইউনিট বলেছিলেন, দোজ আর নাথিং বাট জিন অর ক্রোমোজোম। সো এটাই বলা হচ্ছে। তখন ওরা বুঝতে পারলো যে এতদিনে আবিষ্কৃত হয়ে যাওয়া, ডিসকভার হয়ে যাওয়া ক্রোমোজোম বা জিনের সাথে মেন্ডেলের বলা সেই ফ্যাক্টর বা কি আছে, ইউনিটের আসলে সিমিলারিটিস আছে, ওগুলাই হচ্ছে আসলে ক্রোমোজোম বা জিন। তাহলে সিমিলারিটিস কোন দিক থেকে, এটাও বইতে বলা হয়েছে। আমি সুন্দর করে বলছি, খেয়াল করো, আগে বলছি সিমিলারিটিস আছে, লাস্টে দেখো মেন্ডেলের ইউনিট, হুইচ ইজ মেন্ডেল ইউনিটকে যেমন করে পরিচয় করা দিয়েছিলেন, আমাদের মডার্ন সায়েন্সে, বায়োলজিতে ক্রোমোজোম কিন্তু আসলে তেমনই। মেন্ডেল কি বলেছিলেন, যে ইউনিটগুলো কিন্তু সবগুলা ইউনিক টাইপের হয়, যে প্রত্যেকটা ইউনিট ডিফারেন্ট। আমরাও জানি আমাদের বডির ক্রোমোজোমগুলো সবগুলা ইউনিক শেপ অ্যান্ড সাইজের হয়। উনি মাত্র পড়ে আসলাম, উনি কি বলেছিলেন বলেন, ওই যে পেয়ারে থাকে। তাহলে আমরাও জানি ক্রোমোজোমগুলো কেমন থাকে, পেয়ারে থাকে, ক্রোমোজোম বা জিনগুলো পেয়ারে থাকে। উনি আরও বলেছিলেন এই যে পেয়ারে থাকা, একটা বাবার থেকে আসে, একটা মার থেকে আসে, মিলেই পেয়ার বানায়। ওই যে হেরিডিটি ট্রান্সমিশন হচ্ছে, বাবার থেকে একটা আসতেছে, মার থেকে আসতেছে, সো পেয়ার বানাচ্ছে। আমরাও তাই জানি ক্রোমোজোমের হাফ আসে বাবার থেকে, হাফ মার থেকে এসে ওরা পেয়ার বানায়। তারপরে আমরা মাত্র দেখলাম উনি বলেছিলেন তার ইউনিটগুলো আসলে গ্যামেট তৈরির সময়, ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেট, ফ্রম ইচ আদার সেপারেট হয়ে যায়, একজন থেকে আরেকজন সেপারেট হয়ে যায়। আমরাও তাই জানি, আমরাও এখন মডার্ন সায়েন্সে ক্রোমোজোম নিয়ে আমরা তাই জানি, ক্রোমোজোমগুলো কিন্তু গ্যামেট তৈরির সময় পরস্পর থেকে সেপারেট হয়ে যায়। আর আমরা যাই মাত্র বলে আসলাম, সেপারেট হয়ে গেলে ওদের নাম্বার হাফ হয়ে যায়। আমরাও তাই জানি গ্যামেট মানে কি, স্পার্ম আর ওভাম। সো গ্যামেটে কিন্তু আসলে ক্রোমোজোমের নাম্বার থাকে হচ্ছে হাফ। আমাদের হিউম্যান বডিতে ক্রোমোজোম বলেন কয়টা, 23 পেয়ার, 46, 46, কিন্তু আমাদের গ্যামেটে কয়টা, 23, হাফ হয়ে গেছে। এটাও কিন্তু মেন্ডেল ভদ্রলোক তার ওই ইউনিট নিয়ে বলছিলেন। তার মানে এটাই আসলে প্রুফ হয় যে উনি যাকে ইউনিট বলেছিলেন, ইউনিট অফ হেরিডিটি হুইচ ইজ ফ্যাক্টর, ওটাই আসলে আমাদের ক্রোমোজোম বা জিন। সো দ্যাট ইজ ইট। পরীক্ষায় এটা আসতে পারে এবং আসবে আমরা ধরে নিচ্ছি। সো রিলেশনশিপ বিটুইন জেনেটিক্স অ্যান্ড হেরিডিটি স্টাডিজ, এভাবে করে আমরা সুন্দর করে লিখে দিয়ে আসলেই চলবে। ডান।